দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আমাদের জাতিসত্তা ও জাতীয় ঐক্যবোধ। একটি দেশের আপামর জনসাধারণের মাঝে দেশপ্রেম জাগাতে এ বিষয়টির গুরুত্ব বোঝা যে কত বেশি দরকার তা বলাই বাহুল্য। আর জাতিসত্তা বা জাতীয়তাবাদের এই ধারণাটি সঠিকভাবে অনুধাবন না করায় স্বাধীন হওয়ার এত বছর পরেও অনেকের মাঝে সত্যিকার দেশপ্রেম জন্ম নেয়নি এবং জাতীয় ঐক্য গড়ে ওঠেনি। বরং বিভাজনের দেয়াল আরও শক্ত করতে এদেশে গণমানুষের আশা আকাঙ্ক্ষা ও নৈতিক আদর্শের পরিপন্থী বিভিন্ন সংস্থা সৃষ্টি হয়েছে, যাদের সাথে জুড়ে আছে আধিপত্যবাদী শক্তির গভীর সম্পর্ক, যা আমাদের এবং তাদের সাংস্কৃতিক আগ্রাসন। ফলে দেখা যায় দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দলীয় গুন্ডাবাহিনী ও নৈতিক অধঃপতন বিস্তারে আমাদের সমাজে কোনো বাধা আসে না। এমনকি রাষ্ট্রকে কেউ মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চাইলেও কার্যকর কোনো বাধা আসবে বলে মনে হয় না। আশা করি আজকের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত শুনলে অনেকের মনে চিন্তার খোরাক জাগাবে এবং এ কথাগুলো আমলে নিলে দেশের মানুষের, বিশেষ করে নীতি নির্ধারকদের পক্ষে দেশ ও জাতির কল্যাণে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তা আজকের আলোচনায় প্যানালিস্টদের মাঝে আছেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ঢাকা থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, প্রফেসর ওমর ফারুক ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিল, যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন এবং আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 দশক শিক্ষকতা করেছেন। তিনি গালফ ইউনিভার্সিটি বাহরাইনে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। তার গবেষণার বিষয়বস্তু হল অর্থনৈতিক উন্নয়ন, ফাইন্যান্স, ইসলামী অর্থনীতি, ইসলামী আইন এবং ইতিহাস। এসব বিষয়ে বেশ কয়েকটি ভাষায় তার বই ও গবেষণা অনুদিত হয়েছে। সঙ্গে আছেন সামাজিক মিডিয়ায় আপনাদের অনেকের কাছে সুপরিচিত মুখ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সাবেক কূটনীতিক জনাব সাকিব আলী, এবং টরন্টো থেকে লেখক, সাহিত্যিক ও ইসলামী শরিয়া গবেষক জনাব হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম। আসুন প্রথমে এই প্রাসঙ্গিক সংক্ষিপ্ত ভূমিকা ভিডিওটি শুনে আসি। কি বলার ছিল না কিন্তু বলতে হচ্ছে, আর কি ভাবার ছিল না কিন্তু ভাবতে হচ্ছে। কোন দেশের রাজনৈতিক মানসিকতা যদি এমন হয়ে যায় যে সে দেশের অধিকাংশ রাজনীতিবিদ বিশ্বাস করতে শুরু করেন যে ক্ষমতায় থাকতে বিদেশি শক্তির পদলেহন করেই রাজনীতি করতে হবে, তাহলে সেটা একটা বিরাট সমস্যা। তবে বাস্তবতা হচ্ছে আধিপত্যবাদী বিদেশি কোন শক্তি কখনো অন্য দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সহযোগিতায় নিঃস্বার্থভাবে এগিয়ে আসে না। অতএব একটা দেশ ধ্বংসের পথে যাচ্ছে কিনা তা বোঝার জন্য উপরের প্রবণতাগুলো কোন দেশে বিদ্যমান কিনা তা দেখতে হবে। আর তা বোঝা যাবে যখন সমাজের বেহায়া, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী প্রকৃতির মানুষেরা, বিশেষ করে যারা আমরা বনাম ওরা ইত্যাদি ফালতু সস্তা স্লোগান দিয়ে সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। তবে দুর্ভাগ্যবশত কোন দেশে আধিপত্যবাদী বিদেশি শক্তি যদি সত্যি এমন ভাবে জেঁকে বসে যে সেখান থেকে বের হওয়া অসম্ভব মনে হয়, তখন বুঝতে হবে সেই দেশের জনগোষ্ঠীর মাঝে এখনো সত্যিকারের জাতিসত্তার অনুভূতি গড়ে ওঠেনি। ভিড় বনাম জাতি অর্থাৎ ক্রাউড ভার্সেস নেশন এর তফাৎ বোঝাটা খুবই জরুরি। হুজুগি সাময়িক প্রতিবাদী হইহল্লা বা জনতার ভিড় ও রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স একটা রাষ্ট্রে সত্যিকারের জাতিসত্তা বা স্বাধীনতার চেতনা জাগাতে পারে না। একটা জাতি যখন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে গড়ে উঠতে সক্ষম হয়, কেবল তখনই তারা পারে স্বাধীনতার চেতনায় দেশ গড়তে। দেশ গড়ার স্বপ্নটা সবার হতে হয় এবং এর মালিকানায় সবাইকে থাকার সুযোগ দিতে হয়। সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার গুরুত্ব বুঝতে না পারলে জাতিগত আত্মপরিচয় জানা সম্ভব হয় না।
অর্থাৎ আমি কে, কি আমার পরিচয়, তা জানা সম্ভব হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে হয় 1947 সালে ইংরেজকে বিদায় দিয়ে কেন আমাদের একটা আলাদা রাষ্ট্রের দরকার হয়েছিল। তখন সেই দেশকে নিয়ে আমাদের পূর্বপুরুষ 1971 সালে আমাদেরকে আবার আলাদা হতে সংগ্রাম করতে হলো, যুদ্ধ করতে হলো। যারা রক্ত দিল, শহীদ হলো, দেশ নিয়ে তাদের কি স্বপ্ন ছিল, ইত্যাদি প্রশ্নের উত্তর সবার কাছে স্বচ্ছ না থাকলে জাতিসত্তার সৃষ্টি হবে না। তবে এই জাতীয়তাবাদে ফ্যাসিবাদ ঢুকে পড়লে জাতি ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিরুদ্ধে সেক্ষেত্রে এই ফ্যাসিবাদকে সমূলে উচ্ছেদ করতে হবে। সেখানে থাকতে হবে সবাই মিলেমিশে থাকার সদিচ্ছা, একে অন্যকে শ্রদ্ধা করার মানসিকতা, মত প্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার, মানুষকে তার নিজ ধর্ম পালনের অধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির অধিকার, থাকতে হবে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবার পাওয়ার অধিকার। আর এগুলো বাস্তবায়নের জন্য কিছু বিশেষ পদ্ধতি বা সিস্টেম প্রতিষ্ঠা করা দরকার। সেই সাথে গণভোটের মাধ্যমে সংবিধানে সেগুলো অন্তর্ভুক্ত করে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে কেউ তা পদদলিত না করতে পারে, যেমনটি আমরা পশ্চিমা দেশগুলোতে দেখতে পাই। তবে পশ্চিমা দেশের পররাষ্ট্রনীতিকে এখানে টানবেন না, সেটা ভিন্ন বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শোনার জন্য। এখানে আমরা সুস্পষ্ট কিছু প্রস্তাবনা ও প্রত্যাশা শুনলাম। এবার আজকের আমন্ত্রিত প্যানালিস্টদের কাছে যাচ্ছি। প্রথমেই আমি জনাব হাসান মাহমুদ সাহেবের কাছে যাব, তবে এ পর্বে আপনার সময় 5 মিনিট। হাসান মাহমুদ সাহেব, বাংলাদেশের জাতিসত্তার সংজ্ঞা নিয়ে বিতর্ক দেখা যায়। প্রশ্ন হচ্ছে, আমাদের 18 কোটি বাংলাদেশি মানুষের সবার কৃষ্টি কালচার ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান রেখে ও স্বীকৃতি দিয়ে আমাদের মাঝে ঐক্যবদ্ধ থাকার জাতিসত্তা আসলে কিভাবে গড়া যায়? অন্য কথায়, জাতীয় ঐক্য বা সংহতি সৃষ্টি করতে এখন কি করা প্রয়োজন? হাসান সাহেব, আপনি যদি বলেন। টকশো আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে আবার আসসালামু আলাইকুম। টকশোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এটাতে এবং অন্যগুলো, সেই আলোচনাগুলো জাতির অত্যন্ত দরকার। কিন্তু সেই সাথে একটা সমস্যা হলো যে আপনি বাজারের সবচেয়ে বড় মাছটাও চান, কিন্তু 10 টাকার বেশি দিবেনও না। এইখানে সমস্যা দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই ইস্যুগুলো, এই বিষয়গুলো এত বিশাল, এত জটিল যে এর উপরে ইউনিভার্সিটিতে ক্লাস পড়ানো হয়, মোটা মোটা বই আছে, মানুষের জীবন কেটে যায়, আর সেখানে আপনি সময় দিলেন 5 মিনিট। তো যাই হোক, 5 মিনিটের মধ্যে আমি আমাদের জাতিসত্তা খুঁজে বেড়ানোর ঐতিহাসিক পটভূমির অর্ধেকটা বলবো, বাকি অর্ধেকটা আমি পরের 5 মিনিটে বলবো। আমাদের প্রথম জাতিসত্তার উন্মেষ হয়েছিল প্রতিক্রিয়া হিসাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তখন আমরা সর্বভারতীয় একটা জাতিগত চেতনা গড়ে উঠছিল প্রাকৃতিক ভাবে, এবং সেটাতে খুব ভালো রকম নেতৃত্ব দিতে পারতো অল ইন্ডিয়া কংগ্রেস। কিন্তু কংগ্রেস যেই মুহূর্তে বন্দে মাতরম গানটা তাদের দলীয় সঙ্গীত করলো, তখনই তারা তাদের সর্বভারতীয় চরিত্র হারালো। তার কারণ এই বঙ্কিমচন্দ্রের লেখা এই গানটার মধ্যে দেব দেবীর শুধু নামই আর নাই, নাম আছে, স্তুতি আছে, কাজে মুসলিমের কাছে আর সেটা গ্রহণযোগ্য হল না। এরপরে ব্রিটিশের বিরুদ্ধে আমাদের জাতিসত্তা, সর্বভারতীয় জাতিসত্তার প্রথম প্রকাশ আমরা দেখি গদর বিদ্রোহ। আমাদের প্রথম স্বাধীন প্রবাসী সরকার হয় ডিসেম্বর মাসে 1915 সালে কাবুলে। প্রেসিডেন্ট রাজা মহেন্দ্র প্রতাপ, ওনার সাথে ছিলেন প্রধানমন্ত্রী বরকতুল্লাহ, ছিলেন অম্বাপ্রসাদ।
সেটা দুজন বিশ্বাসঘাতকতায় ব্রিটিশ একেবারে খুব আয়রন রড দিয়ে সেটাকে ক্রাশ করে দেয়। সেই দুজনের নাম কৃপাল সিং আর নবাব খান। এরপরে আমাদের জাতিসত্তা সত্যিকারের একটা রূপ লাভ করতে প্রায় হয়ে এসেছিল 1943 সালে, যখন নেতাজি আবার আমাদের প্রবাসী স্বাধীন সরকার গঠন করলেন সিঙ্গাপুরে 1943 সালে। উনি যদি বিজয়ী হতে পারতেন, ওনার প্রতি সারা জাতির যে একটা চ্যারিসমেটিক আবেদন ছিল, গ্রহণযোগ্যতা ছিল, তখন আমরা একটা সর্বভারতীয় হতে পারতাম, কিন্তু সেটাও হয়নি। এরপরে দেখেন আমাদের পাকিস্তানি জাতিসত্তা কেন হলো না, তার কারণ ওটার ভিতরে দুটো ফাঁক ছিল, যেটাকে কেউ কেউ ফাঁকিও বলে। পাকিস্তান ভারতের মুসলিমদেরকে নিয়ে আলাদা একটা দেশ গড়ার প্রস্তাব অনেক আগে থেকেই ছিল, আমি সেই ইতিহাসে যাচ্ছি না, কিন্তু ফর্মালি অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা 1930 সালে এলাহাবাদ কনভেনশনে যখন গ্রহণ করে যে ভারতের মুসলিমদের আলাদা রাষ্ট্র চাই, তখন কিন্তু সেখানে বলাই ছিল যে এই রাষ্ট্রটা হবে এখন যেখানে পাকিস্তান, শুধুমাত্র সেটা নিয়ে। এটা সভাপতি ছিলেন আল্লামা ইকবাল। খেয়াল করুন, উনাদের মাথায় ঢোকেনি যে ভারতীয় মুসলিমদের 39%, অলমোস্ট প্রতি 10 জনের 4 জনই বাস করে বাংলায়। সেই বাংলাটা উনাদের সমীকরণের মধ্যে ছিল না। পরে যখন চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটা প্রস্তাব করলেন এবং গৃহীত হলো, সেটার মধ্যে কি আছে? পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, এস ফর সিন্ধ, তান হচ্ছে বেলুচিস্তান আর পাকিস্তান। সেখানেও 39% বাঙালি আমরা, আমাদের জায়গা হলো না। এই ফাঁকের উপরে এই প্রস্তাবটা গৃহীত হলো। আর যখন একেবারে যেটাতে শেরে বাংলা না পেলেন ফজলুল হক 1943 সালে লাহোর কনভেনশন, ওটাকে লাহোর প্রস্তাব বলা হয়। 23শে মার্চ এখনো পাকিস্তানে ছুটির দিন, আমরা ছুটির দিন করেছি ছোটবেলায়। যাই হোক, সেইটার মধ্যে রেজলিউশন নেওয়া হলো যে ভারতের পশ্চিমাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পূর্বাঞ্চলে আমাদের জায়গায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটো সভরেন স্টেটস হবে। স্টেটস কথাটা লেখা ছিল জেনারেল কনভেনশনে, এটা গৃহীত হলো। ওনারা পরে ড্রয়িং রুমে বসে রাতের আধারে ওই স্টেটস এর এসটা কেটে দিলেন যে এখন আমরা একটা রাষ্ট্র বানাবো, এবং সেটার ভিত্তিতেই পাকিস্তানটা গঠিত হলো। যখন জিন্নাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে এটা কি হলো, জেনারেল কনভেনশনে আপনার স্টেটস বানাবেন, রেজলিউশন নেওয়া হলো, চেঞ্জ কেন করলেন? উনি বললেন ইট ওয়াজ এ টাইপিং মিস্টেক। এই ফাঁকের উপরে আমরা পাকিস্তান হলাম। তারপরেও আমরা একটা জাতিগত মন মানুষ করতে পারতাম, কিন্তু সেটাও কেন হলো না? প্রাকৃতিক দিক দিয়ে দেখেন 56% আমরা বাঙালি, 44% ওরা পাঞ্জাবি, সিন্ধু, পশতু আর বালুচ, নিজেরাও। এই যে একটা বিপুল দূরত্ব, এটা ছিল একটা স্বাভাবিক প্রাকৃতিক বাধা। আর একটা বাধা ছিল তাত্ত্বিক বাধা। এই যে আপনার যে ভিডিওটা দেখালেন, জিন্না বললেন যে সবাইকে যে রাষ্ট্রের কোনো মতলব নাই যে কে হিন্দু কে মুসলিম, কার মসজিদ কার ইয়ে। এটা উনি ওনার প্রথম পার্লামেন্টের ঘোষণাতেও বলেছিলেন যে ফ্রম টুডে, মানে মোদ্দা কথা ওই যে রাষ্ট্রে কে কোন ধর্মাবলম্বী এটা কোনো দরকার নেই, দুটো রাষ্ট্রের নাম দিয়ে বলেছিলেন উনি যে আমরা সেকুলার রাষ্ট্র করব, গ্রেট ব্রিটেনের মতো আর কানাডার মতো। ওনার খেয়াল হয়নি যে মুসলিমদের নামে যে মুহূর্তে আপনি একটা দেশ বানাবেন, ওইখানে একটা ইসলামী টান আসবেই। সেটা এসেওছে পরে 1956 সালের সংবিধানে পাকিস্তানের নাম সেকুলার থেকে হয়ে গেল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এবং সেই ধারাবাহিকতায় 1979 সালে কনস্টিটিউশনে সারিয়া রাষ্ট্রটা কথাটা ঢুকলো। তার মানে ওটা নেশন স্টেটও হতে পারছে না, আবার থিওলজিক্যাল স্টেটও হতে পারছে না। এই দোলাচলের ভিতর দিয়ে আমরা এসে 1971 সালে যখন আবার স্বাধীন হলাম, ওরা আমাদের যে কি নির্মম অত্যাচার শোষণ করেছে আমি দেখেছি, তো কাজেই আলাদা আমাদেরকে ওরাই করেছে। যা হোক, এখন বাংলাদেশি যখন হলাম, এটা বলি আমি শেষ করছি, আমার 5 মিনিট হলো। যা হোক, যখন হলাম তখন বঙ্গবন্ধু জাতির পিতা উনি ঘোষণা করে দিলেন যে সবাই বাঙালি হয়ে যাও, কিন্তু সেটা সম্ভব না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে তুমি যে বাঙালি এটা তুমি কি করে চেঞ্জ করবে,
এটা তো চেঞ্জেবল নয়। মানুষ ধর্ম চেঞ্জ করতে পারে, কিন্তু তার নৃতাত্ত্বিক পরিচয় বদলানো যায় না। আর আমাদের তো ছোট ছোট অনেকগুলো জাতি আছে না, খাসিয়া, চাকমা, মোরং, গারো, সাঁওতাল ইত্যাদি, মরং। তো সেটারও সুরাহা এখনো হয়নি। তো আমি এখানে থামছি। আমার পরের 5 মিনিটে আমি 1975 পরবর্তী যে দোলাচল আছে, যে সখ্য এবং সংঘাত আছে আমাদের জাতিসত্তার অন্বেষণে, আমি সেটা তুলে ধরবো। অনেক ধন্যবাদ। ওভার টু ইউ। থ্যাংক ইউ। এবার আমি জনাব সাকিব আলী ভাইয়ের কাছে যাচ্ছি। সাকিব আলী ভাই, কিছু রাজনীতিক এবং তাদের সমমনা বুদ্ধিজীবীরা বলেন বাংলাদেশ রাষ্ট্রের জাতিসত্তা কেবলমাত্র ভাষাভিত্তিক হতে হবে। এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে। দেশ স্বাধীনের পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি প্রতিনিধি দল তাদের কয়েক দফা দাবি নিয়ে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন। তখন প্রসঙ্গক্রমে তিনি তাদেরকে বাঙালি হতে বলেন, কিন্তু তারা এর নির্দেশ গ্রহণ করেনি। বরং 17 বছর তারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয় এবং অনেক মানুষকে হত্যা করেছে। আর ভারতও সেই সন্ত্রাসীদেরকে সাহায্য করেছে। অবশেষে 1997 সালে ডিসেম্বর মাসে তাদের সাথে একটি শান্তি চুক্তির মাধ্যমে এসব বন্ধ করা হলেও সে সমস্যা এখনো শেষ হয় নাই। সে যাক, আমার প্রশ্ন, 18 কোটি বাংলাদেশিকে এখন ঐক্যবদ্ধ করতে ছোট বড় কোনো সম্প্রদায়কে বাদ না দিয়ে জাতীয়তাবাদ প্রকাশে বাস্তবসম্মত কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? অর্থাৎ বাংলাদেশে জাতীয় ঐক্য বা সংহতি সৃষ্টি করতে এখন কি করা দরকার? এ বিষয়ে যদি আপনি আপনার সুচিন্তিত মন্তব্য, অভিমত বলেন। জি, ধন্যবাদ মহিউদ্দিন ভাই এবং আমার সকল আলোচককে ধন্যবাদ। হাসান ভাই যেখান থেকে শেষ করলেন আমি ওখান থেকে কাইন্ড অফ একটু শুরু করতে চাই, যদি আমি আই ডোন্ট ওয়ান্ট টু স্টিল ইওর থান্ডার। সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখন, আপনি আমাকে বললেন বাস্তবসম্মত, সেহেতু আমাকে প্রেক্ষাপটটা মনে হয় একটু বলতে হবে। আমিও বেশি সময় নিব না, 4-5 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে যে আমি খুব কম কথায় যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্যবশত বা সেই সময় হয়তো, বা আমি এটা বলি যে কলোনিয়াল এরা যখন শেষ হলো, প্রায় সকল তৃতীয় বিশ্বের যে সকল দেশ স্বাধীন হয় তাদের সকলেই প্রায় স্ট্রং ম্যান ছিলেন এবং তাদের অনেকের মধ্যেই দেখা গেছে আপনার ওয়ান পার্টি রুল করা, করাপশনকে ইয়ে করা। এটা খালি বাংলাদেশে যে হয়েছে সেটা না, অনেক দেশে হয়েছে। বাংলাদেশে যেটা হয়েছে সেই সময় যে আমরা যেহেতু একটি সরকার পেলাম যেখানে ওটা বিশ্বাস করে যে বাংলাদেশে থাকবে এক দল এক নেতা, যেই দল পাওয়ারে গেল তারা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করতো যে থাকবে এক দল এক নেতা, সমস্ত সরকার হবে। অর্থাৎ আমরা আগে একটা নিয়ে কথা বলেছিলাম এ বিষয়ে, অর্থাৎ তারা ফ্যাসিস্ট। তো এই যে ফ্যাসিস্ট হওয়াতে তারা জাতিসত্তা যে বিষয়টা, সেটাকে তো তারা সততার সাথে বিবেচনায় আনতে চায়নি। এটা ছিল তাদের কাছে প্রচারণার একটা হাতিয়ার এবং এই প্রচারণার হাতিয়ারেরই প্রতিক্রিয়া 1975-এর পরে আমরা দেখতে পাবো যে সেখানে আবার একটা বাংলাদেশি, সো বাংলাদেশি যে বলাটা হচ্ছে, এই যে আমরা ইয়ে করছি, আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের, যে আমরা এই জিনিসটাকে নিয়ে কি প্রক্রিয়ায়, আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা কি প্রক্রিয়ায় করছি। আমাদের প্রথম যিনি সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি দুর্ভাগ্যবশত এগুলো অর্ডারের মাধ্যমে করতে চাইতেন, স্বৈর শাসকরা যেভাবে করতে চায় যে তোমাদেরকে বাঙালি হতে হবে। আমাদের যেটা সত্যিকার বাস্তবতা সেটা হচ্ছে যে এখানকার 90% হচ্ছে বাঙালি মুসলমান এবং এই বাঙালি মুসলমানের একটা বিশেষ ধরনের ইসলাম আছে, তার মধ্যে এই ইসলামেরও কিন্তু নানান ধরনের সে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। সেটা আমার আলোচকরা বলবেন। তো এখানে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের ইসলাম কিন্তু পাকিস্তানের ইসলাম না, আমাদের ইসলাম কিন্তু সৌদি আরবের ইসলাম না আসলে। সো আমাদের এইখানকার ইসলাম এবং আমাদের মুসলিম, আমাদের যে
90% মুসলিম, আমাদের যারা 60% যারা গ্রামে আছেন, আমি সেই তাদেরকে গুরুত্ব দিয়ে বলতে চাই যে আমরা 1971 সালে আমাদের বাঙালি হতে হয়েছিল, কিন্তু আমাদেরকে এখন যদি ভারত যদি, এর আগে আমাদেরকে মুসলমান হতে হয়েছিল, জমিদার প্রথা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে বাঙালি মুসলমান হতে হয়েছিল। তখন তো কংগ্রেস তো জমিদার প্রথার মধ্যে ছিল, মানে সাপোর্ট করতো। সো আমি বলতে চাই যে এটা কখন আমরা আমাদের কোন আইডেন্টিটিকে সামনে আনি সেটা নির্ভর করে হচ্ছে আমাদের উপরে কারা অত্যাচার করছে, অবিচার করছে। এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে এখন আমরা পাকিস্তানের সাথে আমাদের সিসেশন হওয়ার পরে, আমরা এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার পরে, স্বাধীন হয়ে যাওয়ার পরে, এখন আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে ভারতীয় আধিপত্যবাদ একেবারে জেঁকে বসেছে একেবারে নগ্নভাবে। যখন এইটা হয় তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের বেঙ্গলি মুসলমানত্বটাকে, এবং আপনি যে যাদের কথা বলছিলেন, এই উনারা এই 1972 থেকেই শুরু করেছেন যে উনাদের প্রচারণা যন্ত্র। এটা তো হ্যাঁ, এই প্রচারণা যন্ত্র দিয়ে এটাকে এক পেশা আলোচনা করতে যে এই অবস্থা আমরা পড়েছি। আসলে আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমরা কি প্রক্রিয়ায় এটা হ্যান্ডেল করব। আমরা এটা কি গণতান্ত্রিক উপায় হ্যান্ডেল করব নাকি আমরা অগণতান্ত্রিক করব? আমাদের এটাকে গণতান্ত্রিক উপায় করা উচিত ছিল। এক সময় হয়তো দেখা যেতে পারে যে যারা বেশি বাঙালিতে বিশ্বাস করে তারা কি ইয়ে করবে, তারা জিতবে, না যারা বাংলাদেশিতে বিশ্বাস করে তারা জিতবে। আমি বলতে চাই এটা হতে দেওয়া উচিত। আমি আজকেই একটা উত্তর দিতে চাই না। আমি বলতে চাই যে আপনি বাস্তবসম্মত, যদি আমরা এই যে আমাদের এখানে বিভাজন করার যে প্রয়াস, সেই প্রয়াস থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমরা কিভাবে একটা সৎভাবে এই বাস্তবসম্মত একটা পদক্ষেপ নিব? ধরেন আমি যদি নিতে চাই, ধরেন আপনাকে আমি একটা ইয়ে দিই যে আয়ারল্যান্ডে একটা জিনিস হয়েছিল যেটাকে বলে সিটিজেন্স অ্যাসেম্বলি। এটা ইয়েতে আছে যে সেটা হচ্ছে কি যে আপনি র্যান্ডম, আপনি সাধারণ 100 জনকে বা 300 জনকে চুজ করেন, সাধারণ নাগরিক, এবং এটা রিপ্রেজেন্টেটিভ হইতে হবে, প্রতিনিধিত্বমূলক। তার মানে ধরেন 50% যদি নারী হয় তাহলে 50% নারী হওয়া উচিত, যদি 60% গ্রামে থাকে তাহলে 60% গ্রামে থাকা উচিত, এরকম আমার মনে হয়। আমাদের ওইটার থেকে দেখতে হবে। তারা 1 বছর ধরে তাদেরকে কিন্তু সমস্ত সরকারি ইনফরমেশন যেটা সরকার পায় সেটা তাদেরকে দেওয়া হয়, এবং তারা কি করে এটা নিয়ে আলোচনা করে। এই যে সাধারণ মানুষ যখন আলোচনা করে, এই আলোচনা তারা করলো বোধহয় 1 বছর ধরে। এটা বোধহয় 8-10টা সেশন ছিল, এটাকে মিডিয়াতে দেওয়া হলো। এখানে এটা বেসিক্যালি ছিল অ্যাবর্শনের উপরে, এবং এটার পরে বোধহয় ইলেকশনে বোধহয় 60% ভোটে আসে বোধহয় অ্যাবর্শনের পক্ষে, এবং অ্যাবর্শন আয়ারল্যান্ডে আপনার আইনত হয়, গর্ভপাত। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু এটা করা সম্ভব, এবং আমি আবারও এটা বলবো যে আমাদের কাছে বাঙালিত্ব, আমাদের মুসলমানত্ব, মানে 90%-এর জন্য বলছি আমি, কিন্তু আমাদের সবার নাগরিকের জন্য বলছি না। বাংলাদেশি কিন্তু একটা, সরি আমি আমি দেখছি এই যে টাইম বোধহয় করলাম, যে বাংলাদেশিটা হচ্ছে একটা পলিটিক্যাল পরিচিতি। আমি কিন্তু বাংলাদেশ আমার পলিটিক্যাল পরিচিতি হইতে পারে, কিন্তু আমি আপনার নৃতাত্ত্বিক ভাবে বাঙালি মুসলমান হইতে পারি। হ্যাঁ, আমার তো এমনিতে আমি মিক্সড শঙ্কর জাতি, তাই না? আমরা তো রেস হিসাবে আমাদের কোনো ইয়ে নাই। সো আমার তাহলে আমি এইভাবে জিনিসটাকে দেখি, এবং এইভাবে আপাতত এখানেই আমি শেষ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। জি, সঠিক বলেছেন। আচ্ছা, তো এবার আমি ডক্টর ওমর ফারুক সাহেবের কাছে যাচ্ছি। ডক্টর ওমর ফারুক, বাংলাদেশি নাগরিকের জাতিসত্তার আসল পরিচয় কি? আধুনিক নেশন স্টেটে আমাদের জাতিসত্তার পরিচয়টা কি ভৌগোলিক সীমানায় ভিত্তিতে হবে, না বিশ্বাস বা ভাষার ভিত্তিতে নির্ধারিত হবে? আপনি কি মনে করেন? এটা 5 মিনিটে যদি বলতে পারেন। আসসালামু আলাইকুম। মহিউদ্দিন সাহেব, আপনাকে শুভেচ্ছা, এবং সহ আলোচক বৃন্দ এবং এই প্রোগ্রামে যারা সম্মানিত দর্শক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন একাডেমিক, কোনো রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি নই। আমি যে কথাগুলো বলবো সেটা আমার স্বাধীন চিন্তার প্রতিফলন। এখানে জাতি এবং রাষ্ট্র, এই দুটোর মধ্যে আমাদেরকে যে পার্থক্যটা সেটা বুঝতে হবে। এবং জাতি হিসাবে আমাদের বিভিন্ন ভিত্তি থাকতে পারে, ভাষা, ভৌগোলিকতা, আরো অনেক ধরনের ধর্ম, এগুলো হতে পারে। মানুষ যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে তাদের কাছে, তার ভিত্তিতে তারা তাদের জাতিসত্তাকে গড়ে তুলতেই পারে।
এটা যে কোনো একক কিছু হতে হবে তা না, এটা ভাষা, ধর্ম, সংস্কৃতি, ভৌগোলিকতা সবগুলোর সমন্বয়ও হতে পারে। বিষয়টা হচ্ছে যে আমরা কি এই সমন্বয়টা এমনভাবে করতে চাচ্ছি যেটা জাতির জন্য বা যেই জনগোষ্ঠীর জন্য এই জাতিসত্তা সেটার কল্যাণ বয়ে আনে, সেটার স্থিতিশীলতা বয়ে আনে, সেটার উন্নয়নের পথকে সুগম করে, সেটা হচ্ছে আসল কথা। আর যদি বিষয়টা এমন হয় যেগুলোকে এমন বিতর্কে আমরা জড়িয়ে পড়ি যেগুলোতে আসলে আমরা কাজের চেয়ে অকাজে বেশি জড়িয়ে যাই, যেখানে আমাদের নিজের মধ্যে বিভেদ বিভক্তি এমন পর্যায়ে চলে যায় যে সেখানে আর কোনো ফাংশনালিটি থাকে না, সেই বিষয়গুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এখন এই যে জাতি এবং রাষ্ট্র, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে দেখি, সেখানে অনেক জায়গায় কিন্তু ভাষা, মানে ধর্ম এবং অন্যান্য যে সমস্ত ভিত্তিগুলো আছে সেগুলোর সমন্বয় হয়েছে। যেমন আমরা কানাডার কথাই বলতে পারি, হাসান ভাই কানাডা থেকে, সেখানে ভাষা, ফ্রেঞ্চ ভাষা আছে, ইংলিশ ভাষা আছে, এটা একটা প্রধান দুটি ভাষা, এবং রাষ্ট্রীয়ভাবে দুটো ভাষাকেই স্বীকার করে নেওয়া হয়েছে। এবং সেখানে অ্যাবরিজিনসও আছে, আদিবাসীরা তারাও আছে, আবার যারা বিভিন্ন দেশ থেকে তারা ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছেন তারাও আছে, আবার ধর্মের দিক থেকে ওখানে একটা মেল্টিং স্পটও আছে, সেখানে সবাই নিজেদেরকে একটা মানে আসন মানে গড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে একটা সহাবস্থানের ভিত্তিতে। তারপরে বিষয়টা হচ্ছে যে আমরা এখন আর শুধু জাতি নই, আমরা এখন একটা জাতি রাষ্ট্র, এবং এই যে রাষ্ট্রের যে পরিচয়, সেই পরিচয়টা আমরা যেভাবেই পরিচয় সারা দুনিয়াতে দেই, আমাদের সবার কাছে আমাদের যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটাতে আমরা বাংলাদেশি হিসাবে পরিচিত। সেখানে সারা দুনিয়ার কাছে আমরা যে পরিচিতিটা সবার কাছেই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশি আনস্টেবল আছে। তো যেটা আমি ঠিক আছে, এখন আমরা নিছক শুধু জাতি নই, আমরা একটা রাষ্ট্র। এখন আমরা ভাষাভাষী হিসেবে বাঙালি, বাংলা ভাষী, এই পরিচয়টা তো আমাদের অস্বীকার করার কোনো কারণ নাই, ইগনোর করার কোনো কারণ নাই, এটাকে আমরা এমব্রেসও করতে পারি। কিন্তু এই বাংলা ভাষার মধ্যেও এই প্রমিত বাংলা আর আমাদের বাংলার মধ্যে পার্থক্য আছে। কলকাতার বাংলা পশ্চিম বাংলার বাংলার সঙ্গে আমাদের বাংলার পার্থক্য আছে, আমাদের কালচারের মধ্যে পার্থক্য আছে, আমাদের ধর্মের মধ্যেও পার্থক্য আছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু সেগুলোকে আমরা যদি সমন্বয় করতে চাই, এখনকার ভিত্তি ওগুলোকে সামনে রেখে রেজলিউশনটা কিন্তু আলটিমেটলি ভৌগোলিক যে জাতি রাষ্ট্র, সেই জাতি রাষ্ট্রের দিকে যেতে হবে। এখানে আমাদের যে ইউনিটির বেসিসটা, এই বেসিসটা কিন্তু আমাদের এই জাতি রাষ্ট্রের ভিত্তিতেই হতে হবে, যে পরিচয়টা আমরা অলরেডি গ্রহণ করেছি। এখন কেউ কেউ আছে, অনেকেই আছে হয়তো, বা অনেকেই আছে যারা এগুলোর মধ্যে সংঘাত দেখতে পায়, যে আমরা যেন বাংলাদেশি হলে আর বাঙালি থাকা যাবে না, অথবা মুসলিম থাকা যাবে না, অথবা হিন্দু থাকা যাবে না। এই সবগুলোরই সমন্বয় সম্ভব। কিন্তু এর আগে আমাদের সহ আলোচকরা যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, এগুলোর জন্য নতুন করে কোনো সংগ্রাম, যুদ্ধ হতে হবে তা নয়। এগুলো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় মানুষের যে জনমত আছে, সেগুলোর যথার্থ প্রতিফলন যেন আমরা পাই, এরকম ঐক্যমত সৃষ্টি করার একটা প্রয়াস থাকা দরকার। কিন্তু অনেক শক্তি আছে যারা এই ঐক্যমত গড়ার পরিবর্তে তারা বিভেদ সৃষ্টি করার ব্যাপারে আরো বেশি মনোযোগী। আর সেখানে যদি আভ্যন্তরীণ এবং বিদেশি শক্তির আরো একটা সংযোগ হয়ে যায়, তাহলে বিষয়টা আরো জটিল হয়ে পড়ে। এখানকার এই অংশের যে মূল কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কোনো কিছুর মধ্যেই সংঘাত হতে হবে তা নয়, এখানে সমন্বয় সম্ভব, সমন্বয় হতে হবে, সেটার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। প্রত্যেকটি প্রাসঙ্গিক যে উপাদানগুলো আছে সেগুলোর স্বীকৃতি সেখানে থাকা দরকার। কিন্তু আলটিমেটলি এখন আমরা সবাই নেশন স্টেট, জাতি রাষ্ট্র হয়ে গেছি, সেইটাকে কেন্দ্র করেই আমাদের জাতীয় ঐক্যবোধ, জাতীয় চেতনা, জাতীয় সংহতিকে গড়ে তুলতে হবে। জি, ডক্টর ওমর ফারুক ভাই, এ প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার মতামত জানতে চাইব। অনেকের মতে বাংলাদেশের বৃহত্তর গণমানুষের কৃষ্টি, কালচার ও মূল্যবোধ বজায় রাখতে এবং সে ভিত্তিতে জাতীয়তাবোধ জাগ্রত রাখতে যুগের সাথে তাল মিলিয়ে নিয়মিত গবেষণা করতে হবে। সেজন্য সরকারি পৃষ্ঠপোষকতায় একটি শক্তিশালী, উন্নত মানের আধুনিক গবেষণা ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা খুবই জরুরি, যাতে
সেসব গবেষণার ফলাফল দেশের স্কুল কলেজের সিলেবাসে যোগ করা যায় এবং আগামী প্রজন্মের মাঝে সত্যিকার জাতিসত্তা বিকাশ ঘটে এবং দেশপ্রেম জাগ্রত করে। ওমর ফারুক সাহেব, আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। যে কোনো সমাজেই যেটা বিকাশমান, যেটা ভবিষ্যৎমুখী, কল্যাণকামী, তাদের অবশ্যই গবেষণার ধারাটাকে ধারণ করতে হবে এবং লালন করতে হবে। সুতরাং এটার বিকল্প নেই। কিন্তু আমি এটা বলবো যে সরকারি পৃষ্ঠপোষকতায় না হয়ে বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, কারণ সরকার বদলে যায় এবং সরকার রাষ্ট্রই বুঝাচ্ছি, সরি। হ্যাঁ, আমি জানি আপনি বুঝিয়েছেন, আমি জাস্ট এটাকে আরেকটু স্পষ্ট করছি যে এই সমস্ত বিষয়ে অনেক ধরনের উদ্যোগ প্রয়োজন, যেগুলো সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হতে পারে, বেসরকারি পর্যায়ে হতে পারে। বাস্তবতা হচ্ছে যে এই সমস্ত গবেষণাকে যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রাখার মানে অবকাশ নেই, বরং যারা এই ব্যাপারে সচেতন, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে গবেষণা নির্ভর বা গবেষণামুখী বিশ্ববিদ্যালয়, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এগুলো একটা অংশ হতে হবে। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, এখানে স্বাধীন চেতা মনোভাব থাকা দরকার, বস্তুনিষ্ঠ গবেষণা থাকা দরকার এবং সেই সাথে প্রাসঙ্গিক পৃষ্ঠপোষকতা দরকার। সেটা দুটোই হতে হবে, সেটা রাষ্ট্রীয় হতে পারে, সেটা বেসরকারি হতে পারে। কিন্তু আমি শুধু সরকারি পৃষ্ঠপোষকতা বলবো না, কারণ ওখানে একটু সমস্যা আছে যে আমাদের সরকারের একটা দলীয় মানসিকতা আছে এবং সেই দলীয় মানসিকতার লালন বা ধারণ করা, এটা আমাদের সব সরকারি আমরা দেখে এসেছি। সুতরাং গবেষণা অবশ্যই, স্বাধীন গবেষণা অবশ্যই, পৃষ্ঠপোষকতার প্রয়োজন, হ্যাঁ এটার প্রয়োজন আছে, সব লেভেলে এটা হওয়া দরকার। কিন্তু একটা প্রতিষ্ঠান নয়, এখানে অনেক প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। জি, ধন্যবাদ জনাব সাকিব আলী। এবার আপনাকে আমার প্রশ্ন। ইতিপূর্বে আপনার সাথে আমার এক অনুষ্ঠানে মাহবুবুর সাহেব জাতীয় ঐক্যের সমাধানে জাতিসত্তা বিকাশে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কৃষ্টি কালচার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন। সে ব্যাপারে আপনার কি অভিমত? এগেইন আমি ফারুক ভাই এখন যে আনসারটা দিলেন, যে উত্তরটা দিলেন, আমি ওইটার সাথে একেবারে মানে আমি মনে প্রাণে আমি এই কথাটাই বলতাম। তো আমি যদিও 23 বছর সরকারি চাকরি করেছি, করে আমার যেহেতু যে আমি একেবারেই সরকারের উপর আমার একেবারেই কোনো বিশ্বাস নাই। আই এম সরি, উইথ ডিউ রেসপেক্ট টু মাই কলিগস। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি ওই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, একই কথা। আমাদের থেকে কম বিশ্ববিদ্যালয় হয়েছে, আসলে তো বিশ্ববিদ্যালয় করাটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে আমাদের পরিবেশটাকে ঠিক করতে হবে। আমাদের এখানে যদি যারা সরকারে যান, তারা যদি সমস্ত রাষ্ট্রটাকে ধরে ফেলেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের, মানে এখানে যদি কোনো আইনের শাসন না থাকে, সেখানে আপনি যাই করবেন কিছু হবে না। আর আমি মনে করি যে আমাদের যা কিছু আছে, আগে পরিবেশটা ঠিক করেন, আগে ঢাকা ইউনিভার্সিটি ঠিক করেন না, আপনি আমাদের এই আমাদের এখনকার যে ইউনিভার্সিটি আছে সেটাকে আগে ঠিক করেন না। আমি এটুকু বলবো, এবং আমি বলবো যে তারপরে যা কিছু হতে পারে, এটি ইসলামিক কৃষ্টি, আমি সবকিছুই অর্গানিক্যালি মনে করি, এবং ইসলাম এবং আমাদের ধর্ম এবং আমাদের কৃষ্টি সম্পর্কে অবশ্যই অনেক গবেষণা, এবং আমি মনে করি এটা আমরা আমাদের শিক্ষিত সম্প্রদায় এটাকে ঐতিহাসিকভাবে এটাকে অবহেলা করেছিলেন, এবং এটার অবহেলা করাটা একেবারেই ঠিক হয়নি। আমাদের যে স্পিরিচুয়াল, আমাদের যে আধ্যাত্মিক যে সত্তা, সেই আধ্যাত্মিক সত্তার যে ব্যাপারে যে কথা, এটা আমাদের উপরে অত্যন্ত প্রভাব বিস্তার করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইসলাম এবং ইসলামের এগুলোর নিয়ে একটা বৈজ্ঞানিক বা রেশনালিস্ট যুক্তিবাদী, আমি মনে করি এই ধরনের গবেষণা এবং এই ধরনের আলোচনা বাংলাদেশে খুবই দরকার। বাংলাদেশে আমি এগেইন বাংলাদেশে যেভাবে আপনার ওয়াজ টোয়াজ এইভাবে হয়ে, যেভাবে অনেক সময় বিকৃত ভাবে যেভাবে করা হয়, সেটা কিন্তু আমাদের দেশের ধর্মীয় চেতনার প্রতি এক ধরনের, আমি বলবো যে এটা ইচ্ছা করে মানে ইসলামকে ছোট করার এক ধরনের ষড়যন্ত্র আর কি। আমি আপনাকে আমি আর কিভাবে বলবো, আল্লাহকে ছোট করার এক ধরনের ষড়যন্ত্র। সো আমি সেইখান থেকে বলতে চাই যে এগুলো সরাতে দরকার এবং আমাদের অবশ্যই গবেষণা দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ। হাসান মাহমুদ সাহেব, আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন? হ্যাঁ, ওই প্রসঙ্গেই চলে আসে যে ইতিহাসের ধারাবাহিকতা।
যে আমাদের ইস্যুগুলো কি সেগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন ধরুন, আমরা নৃতাত্ত্বিক ভাবে সংকর জাতি, এটা একটা কঠিন বাস্তব। এই বাস্তবটা এখানে থাকুক, আর আমরা বহু মাত্রিক পরিচয় নিয়েই মানুষকে বাঁচতে হয়। 75 সংকর জাতি বলতে যদি আপনি একটু ব্যাখ্যা করেন দর্শকদের জন্য একটু। এটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ এসেছে, আর্যরা এসেছে, আমরা এখানকার ওকে, এটা এইভাবে বললে আরো স্পষ্ট হবে। বাঙালিদের মধ্যে আপনি এমন মানুষ দেখবেন যে একেবারেই যেন চাইনিজের মতো, একেবারেই যেন আফ্রিকার মতো, একেবারেই যেন ইউরোপের মতো। তার মানে বিভিন্ন ধরনের ব্লাড, রক্ত আমাদের এখানে এসে বসতি বেড়েছে বলেই আমাদের মধ্যে এই জিনগুলো কাজ করে। সেই জন্য পণ্ডিতরা বলেন যে আমরা সংকর জাতি। তো আর 75-এর পরে যে আমরা বাংলাদেশি হলাম, সেটাও আরেকটা বাস্তব। ওটা আমাদের পলিটিক্যাল আইডেন্টিটি। এই কথাটা আমরা বুঝি না যে জাতি কথাটা একটা, আমরা এটা একটা প্যাঁচের মধ্যে পড়ে গেছি। যেটা হওয়া উচিত ছিল রিলিজিয়াস কমিউনিটি, ধর্মীয় সম্প্রদায়, সেখানে আমরা জাতি করে ফেলেছি। কিন্তু দেখেন পুরো মিডল ইস্ট, ওরা ধর্মীয় দিক দিয়ে মুসলিম, কিন্তু প্রত্যেকের পলিটিক্যাল আইডেন্টিটি দেশের নামে আলাদা। এই দুটোকে আমাদের একসাথে, এই বহুমাত্রিক পরিচয় গুলোকে একসাথে যে করতে হবে, সেটা আপনি বললেন সরকারি, আমার মনে হয় এটা প্রাকৃতিক ভাবেই ফুটে ওঠা উচিত। আর যে ঐক্যের কথা আপনি বলছেন, আপনার অনেক ইয়েতে আমি আপনার এই টেন্ডেন্সি দেখি ঐক্য কিভাবে হবে। এটা একটা অত্যন্ত ভালো পজিটিভ অ্যাটিচিউড, কিন্তু ঐক্য দুভাবে হয়, একটা ফিউশন আর একটা ফেডারেশন। ফিউশন হচ্ছে যেমন ধরেন দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেনের পরমাণু মিলে যে পানি হলো, সেখানে হাইড্রোজেন আর অক্সিজেন তাদের অস্তিত্ব থাকলো না, দুটো মিলে একটা নতুন জিনিস তৈরি হলো, এটা হচ্ছে ফিউশন। এভাবে ঐক্য হতে পারে। আরেকভাবে হতে পারে যেমন একটা ফুলের অনেকগুলো পাপড়ি একসাথে নিজেদের স্বাতন্ত্র, প্রত্যেকটা পাপড়ির নিজেদের স্বাতন্ত্র বজায় রেখেই একসাথে ফুলটাকে গড়ে তোলে। এই যে শান্তিপূর্ণ সহাবস্থানে একটা নতুন পরিচিতি, আইডেন্টিটি গড়ে তোলা, এইটাই আমাদের দরকার। কিন্তু সেখানে ইস্যু কি কি আছে, সেখানে সেগুলোকে আইডেন্টিফাই না করলে আমরা কখনোই সেটা পারবো না। যেমন ধরেন আমাদের জাতিসত্তাকে আপনি যেভাবেই অ্যাপ্রোচ করুন না কেন, আলটিমেটলি ওটা 52-তে গিয়ে থাকবে। 21-এর চেতনা শুধু ভাষা না, ওটা আমাদের সমস্ত সংস্কৃতিকে এত প্রবল ভাবে প্রভাবান্বিত করেছিল। 69-এর গণ আন্দোলন বলুন, আমাদের মুক্তিযুদ্ধ বলুন, সব সময় আমরা 21-এর থেকে প্রেরণা, মানে বিকল্পহীন প্রেরণা পেয়েছি। এখন আমাদের সেই ভাষা, আমাদের জাতিসত্তা কিন্তু আসলে ভাষা ভিত্তিক। এইখানে আরেকটা স্রোত চলে আসে, বিরোধী স্রোত। যেমন সমস্ত মুসলিম বিশ্বে এই মুসলিম শক্তির একটা উত্থান ঘটেছে, বাংলাদেশেও ঘটেছে। ওনারা যে ইসলামী রাষ্ট্র চান, সোজা কথা। এখন ইসলামী রাষ্ট্রের যে জাতিসত্তা, সেটার সাথে ভাষার জাতিসত্তার একটা বিরোধ আছে। সেই জন্য আমরা দেখি যে মওদুদী তার বইতে বলেছেন, যে ইসলাম ও জাতীয়তাবাদ বইয়ের পৃষ্ঠা 10 ও 11 বলেছেন যে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ গোটা মানুষ জাতির জন্য একটা কঠিন ও মারাত্মক বিপদের উৎস। আমাদের ভাষা ভিত্তিক জাতীয়তাকে উনি মারাত্মক বিপদ বলেছেন। এই ধরনের বইও লেখা হয়েছে। হ্যাঁ, ভাষা ভিত্তিক ও সাংস্কৃতিক জাহেলিয়াতের মানে পরিণতি, এটা কিন্তু 1972 সালে লেখা বই। আমরা যখন বিজয়ী হলাম একটা অত্যাচারী পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে, একটা নিরস্ত্র জাতি যুদ্ধ করে বিজয়ী হলাম, আমাদের সেই বিজয়কে উনি বলছেন এই বইতে কি বলেছেন জানেন? যে 71-এ নাকি আমাদের ভাষা পূজার কাছে ইসলামের তৌহিদ নাকি পরাজিত হয়েছে। এই ধরনের মানসিকতা নিয়ে ইসলামী বই লেখা হয় যে 71-এ আমাদের ভাষা পূজার কাছে তাওহীদ পরাজিত হয়েছে। আমি তীব্র প্রতিবাদ করছি এই ধরনের ভাষা। আর আরেকটা উদাহরণ দিয়ে শেষ করবো, এগুলো দলিল। দেখুন, সবাই নাগরিক, সবার অধিকার আছে সীমার মধ্যে কথা বলা। যারা ইসলামী রাষ্ট্র চান, সে চাইবা, তাদের অধিকার আছে। কিন্তু দেখেন
তারা তাদের নৃতাত্ত্বিক শেকড়টা কোথায় খুঁজে? আমি দৈনিক ইনকিলাব থেকে 25শে জুন 2008 সালের ইয়ে থেকে বাংলার ইতিহাসের পটভূমি থেকে একটা বাক্য মুক্ত করব। হ্যাঁ, ওখানে ওনারা বলেছেন মোটামুটি নূহ আলাইহিস সালামের নাতি হিন্দের নাম অনুসারে হিন্দুস্তান, হিন্দের ছেলে বঙ্গ, তার নামে নাকি আমাদের বঙ্গদেশ। আর আরেকটা বলেছেন 12ই নভেম্বর 2007 সালে সম্পাদকীয় ফিচার নিবন্ধে বলেছেন যে বাংলার ইতিহাসের পটভূমি আমরা নাকি সেমিটিক দ্রাবিড়, আর সেমিটিক দ্রাবিড়ের শেকড় হচ্ছে আরব খণ্ড, কাজে আমাদের নৃতাত্ত্বিক শেকড় হচ্ছে আরবি। আমি জানি না যে আরবিরা আমাদেরকে মিসকিন বলে, আমি তো মধ্যপ্রাচ্যে ছিলাম, তাদের পরিচয়ে আমরা আমাদের কেউ কেউ গর্বিত হতে চায়। আমাদেরকে এই মিক্স আপ থেকে বেরোতে হবে, ওই যে ফুলের পাপড়ির মতন সব মানে সহাবস্থান করেই আমাদের জাতি সত্তার ফুলটাকে ফোটাতে হবে। অনেক ধন্যবাদ। ওভার টু ইউ। ধন্যবাদ। আমি এবার ডক্টর ওমর ফারুক সাহেবকে বলবো, আপনি তো ইতিহাস এবং ইসলামী ইতিহাসের হাসান মাহমুদ সাহেব যে কথাগুলো বললেন এটার আলোকে আপনি কিছু মন্তব্য করলে করতে পারেন। আমার এই মন্তব্য আমি যোগ করতে চাই যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এ প্রসঙ্গে হচ্ছে যে এক ধরনের, আমি ঠিক বাংলা বলতে পারছি না, ইংরেজিতে বলে এক্সক্লুসিভিস্ট মেন্টালিটি বা এক্সক্লুসিভিজম। এই এক্সক্লুসিভিজম কোনো একটা জাতি, কোনো একটা ঐক্যবোধ, কোনো একটা রাষ্ট্রের জন্যই অনুকূল হতে পারে না। এই দুনিয়াতে আমরা যদি এক্সক্লুসিভলি শুধু মুসলিমদের জন্য কিছু চাই, শুধু হিন্দুদের জন্য কিছু চাই, শুধু বাঙালিদের জন্য কিছু চাই, শুধু এই ধরনের ওই ধরনের বিভিন্ন এক্সক্লুসিভ আমরা চাই, তাহলে পরে আমাদের পক্ষে এই দুনিয়াতে যেটা বহুমাত্রিক বিভিন্ন সমন্বয়ের বিষয় আছে তখন আর সেটা কাজ করবে না। আনফরচুনেটলি আমরা সব ক্ষেত্রেই দেখি যে এক ধরনের এক্সক্লুসিভিস্ট প্রবণতা রয়েছে, এবং আমি একজন বাংলাভাষী হিসেবে দেখি যে আমার বাংলাভাষী যারা নয় তাদের সঙ্গে কোনো আমার অসুবিধা নাই, তাদের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ বৈরিতা নাই। আমি একজন মুসলিম, আমার মুসলিম হিসাবে কোনো অমুসলিমের সঙ্গে কোনো বৈরিতা নাই। আমি সবার সঙ্গে তাল মিলিয়ে বলতে আমার অবস্থানকে বজায় রেখেও, তাদেরকে সম্মান করেও, তাদেরকে স্বীকৃতি দিয়েও আমি একটা সমাজে বসবাস করতে পারি। কিন্তু যখন বিষয়টা এমন দাঁড়িয়ে যায় যে হয় আমরা, না হয় অন্যরা, হয় এই দল না হয় ওই দল, হয় এই জাতি না হয় ওই জাতি, হয় এই রাষ্ট্র না হয় ওই রাষ্ট্র, তখন আসলে সংঘাতের একটা যে পরিবেশ বা প্রেক্ষাপট তৈরি হয় সেখানে ঐক্যবোধ আর থাকে না। তো সেই জন্যই এই যে এক্সক্লুসিভিস্ট মেন্টালিটি, এটা যাদের মধ্যে আছে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে, বাংলা ভাষী হিসেবে, অথবা একজন মুসলিম হিসেবে আমার কাছে আসলে এই এক্সক্লুসিভিজমটা ভালো লাগে না। আমি মনে করি না এটা আসলে কোনো জাতি বা কোনো রাষ্ট্রের যথার্থ ঐক্যবোধের জন্য অনুকূল। এখানে সবারই আমাদেরকে এই ধরনের একটা মানে ক্ষেত্র তৈরি করা দরকার যেখানে আমরা সবাইকেই অ্যাকোমোডেট করতে পারি। এক্ষেত্রে একটা অ্যাপ্রোচ যেটা সবার সামনেই তুলে ধরা দরকার, সেটাকে বলা হয় উইন উইন অ্যাপ্রোচ। আমাকে জেতার জন্য কাউকে হারতে হবে, এটা মানসিকতা আমাদের থাকা উচিত নয়। বরং আমাদেরকে দেখতে হবে যে জিরো সাম গেম খেলার পরিবর্তে আমরা আসলে পজিটিভ সাম গেম খেলতে পারি কিনা, যেখানে আমিও উইন করতে পারি, অন্যরাও উইন করতে পারে। এখানে এটা হতে হবে না যে অন্যদের হারের মাধ্যমেই আমার জয়টা আসবে। আমরা যখন এই সমস্ত বিষয়গুলোকে কনসেপচুয়ালি আমাদের মনের মধ্যে পরিষ্কার করতে পারবো, আমাদের চিন্তা, চেতনা, মানসিকতা সেগুলোর আলোকে বিকশিত হবে আর একটু প্রসারিত হবে, আমার মনে হয় তখন সেই ক্ষেত্রটা তৈরি হবে যখন আমরা ঐক্যবোধের কথা বললে হয়তো অনেকে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে এবং হয়তো এগিয়ে আসবে। ধন্যবাদ। সাকিব আলী ভাই, আপনি কিছু বলবেন, নাহলে আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। আমি জাস্ট একটু অ্যাড করি কি যে আমার ভারত এবং পাকিস্তানে কিছু অভিজ্ঞতা দেখলাম, আমি শ্রীলঙ্কায় আমার অভিজ্ঞতা নাই। আমি হঠাৎ করে একটা জিনিস আমি খেয়াল করলাম যে বাংলাদেশের মুসলিম, বেঙ্গলি মুসলিম হচ্ছে একমাত্র গোষ্ঠী আমার কাছে, আমি ভুল হইতে পারি, যে যাদের মধ্যে কোনো বর্ণ প্রথা নাই।
বাংলাদেশের বাইরেই কিন্তু আপনি দেখবেন যে মানে মুসলিম এবং নন মুসলিম হিন্দু তাদের মধ্যে কিন্তু বর্ণ প্রথা আছে। এমনকি আপনি মানে আমাদের আরেকটা ভাবে বলতে গেলে আমরা কিন্তু আমাদের যে বিবাহগুলো হয় সেগুলো কিন্তু আমরা কোনো গোষ্ঠীর মধ্যে কিন্তু আটকায় রাখি না, নন এন্ডোগেমাস আর কি। আমাদেরটা আমরা এন্ডোগামি করি না, আমরা কয়েকটা মধ্যে আটকায় রাখি না। আমাদের গণতান্ত্রিক বিয়ের ব্যাপারে বা আমাদের কোনো এগুলো নিয়ে কোনো হয়তো ক্লাস আছে বা নাই। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ কিন্তু সামাজিকভাবে সবচেয়ে গণতান্ত্রিক আমার কাছে মনে হয়েছে, কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে এগেন রাজনৈতিক। সুতরাং রাজনৈতিক এবং এটাই আমার মনে হয় হাসান ভাই এবং ফারুক ভাই ওনারা বারবার এক্সক্লুসিভিজম, গণতান্ত্রিক ওনারা প্রক্রিয়া, ওনারা বারবার এটাই বলছেন বিভাজন। সো বেসিক্যালি আমাদের এটা যদিও আমরা একটা কালচারাল প্রশ্ন করছি বা পলিটিকো কালচারাল প্রশ্ন করছি, কিন্তু এটার উপরে একটা যে ছায়াটা হচ্ছে রাজনৈতিক। এই ডার্ক ছায়াটা, কালো ছায়াটা, এই যে ফারুক ভাই এক্ষুনি বললেন যে আমার দল তাই দল, মানে বাইনারি, হয় এটা না হলে ওইটা, এইটা তো আমরা জানি কারা করে। উনারা যতদিন ধরে এই জিনিসটার উপরে আধিপত্য যদি বজায় রাখতে পারেন এবং এই ধরনের যদি রাষ্ট্রীয় কাঠামো হয় যেখানে সমস্ত টেলিভিশনকে ধরে নেওয়া যায়, আইনের শাসন চলে না, তখন আমাদের এই বক্তব্যগুলো একেবারেই মানে শূন্য, আমাদের এই বক্তব্যের কোনো যথাযথ থাকবে না। কিন্তু ওটা যদি করা যায় তখন বাকি সবকিছুই আসে। সেখানে আমার মনে হয় আমরা অনেক নির্দেশনা আমাদের হাসান ভাই এবং ফারুক ভাই থেকে পেয়েছি। ধন্যবাদ। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। ধন্যবাদ জনাব হাসান মাহমুদ, ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, জনাব সাকিব আলী ভাই, অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনারা এই আলোচনার বিষয়গুলো বুঝতে সক্ষম হয়েছেন আর দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে, সঠিক জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে নিজের অবস্থান থেকে যা করা সম্ভব তা করবেন এবং এর গুরুত্ব অনুভব করে এই ভিডিওটি শেয়ার ও মন্তব্য করতে ভুলবেন না। সেই সাথে এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।